বাদ। আজকে আমরা আলোচনা করব তোমার ওই সংযোগিক বচন দিয়ে। সংযোগী বচন আছে, বৈকল্পিক বচন আছে, আর প্রতীকী যুক্তিবিদ্যাতে যেটা প্রাকল্পিক বচন ছিল ওটাকে ম্যাটেরিয়াল তোমার ইমপ্লিকেশন বা বস্তুগত সংশ্লেষকমূলক বচন এটা, আর তোমার বস্তুগত সমমানতা। এই চারটা বচন আমরা তোমার এর সত্যমূল্য বার করার চেষ্টা করব। তো সত্যমূল্য বার করার জন্য প্রথমে যে বচনটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে কনজাংটিভ। কনজাংটিভ প্রপোজিশন বা সংযৌগিক বচন। তো সংযৌগিক বচন কাকে বলা হচ্ছে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। সংযৌগিক তার মানে সংযোগী বচন হচ্ছে এক বা একাধিক উপাদান। একটি যৌগিক বচনের এক বা একাধিক উপাদান বা অঙ্গ বাক্যগুলিকে এবং এবং অনুরূপ শব্দ দিয়ে যুক্ত করা হলে সেই বচনটিকে বলা হবে সংযোগিক বচন। হয়েছে? তোমরা সাজিয়ে ফটাফট লিখতে পারো। আমরা কি বললাম যে যে যৌগিক বচনের একাধিক উপাদান বচনকে এবং এবং তার অনুরূপ শব্দ দিয়ে যুক্ত করা হবে তাকে বলা হবে সংযোগিক বচন। বুঝতে পেরেছো? সংযোগিক বচন যেমন একটা ধরো বাবা আসবে এবং মা আসবে, তাহলে বাবা আসবে এবং মা আসবে। বা শ্যাম এবং মধু স্কুলে যাবে। তাহলে দেখো এখানে দুটি বচন আছে, দুটি বচনকে এবং দিয়ে যুক্ত করা হয়েছে। তাহলে প্রথমে কি হলো, শ্যাম স্কুলে যাবে, শ্যাম স্কুল যাবে এবং রহিম স্কুল যাবে। ধরো রহিম স্কুল যাবে। তাহলে এটা কটা বচন আছে? দুইটি। একটা হলো শ্যাম স্কুল যাবে, একটা হচ্ছে রহিম স্কুল যাবে। এটাকে যুক্ত করা হয়েছে কি দিয়ে? এবং দিয়ে যুক্ত করা হয়েছে। তাহলে এই বচনটার নাম হলো সংযৌগিক বচন। বুঝা গেল? তাহলে আমরা কি বললাম যে যৌগিক বচনের উপাদান বচনগুলিকে, এটা একটা উপাদান বচন, এটা একটা উপাদান বচন, উপাদান বচনগুলিকে এবং সংযোজক দ্বারা যুক্ত করা হয় বা এবং শব্দ দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হবে সংযৌগিক বচন। তোমরা একটু লিখে দিতে পারলে না? কতক্ষণ লাগে? তো হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা বোঝা গেল। এইবার দেখো সংযৌগিক বচনের সত্য মূল্য কি হবে। সংযৌগিক বচনের সত্য মূল্য আমাদেরকে একটু খেয়াল করো। সংযোগী, দেখো ভালো করে লক্ষ্য রাখো, সংযোগিক বচনে যখন তুমি বলছো তখন কি বলেছো যে শ্যাম এবং রহিম দুজনেই স্কুলে যাবে। তো যদি এরা দুজনেই স্কুলে যায়, তুমি বলেছো তোমার কথা, তো এই কথাটা মানে পুরো বাক্যটা কখন সত্য হবে এবং কখন মিথ্যা হবে? তাহলে এটা পুরো একটা বাক্য, অঙ্গ বাক্য। শ্যাম স্কুলে যাবে আর রহিম স্কুলে যাবে, এদের অঙ্গ বাক্য। এবার মনে করো বলল শ্যাম স্কুলে যাবে, রহিম স্কুলে যাবে, দুটো সত্য। তাহলে অঙ্গ বাক্য দুটোই সত্য, তার মানে পুরো বচনটা সত্য। তোমার বক্তব্য ঠিক আছে। বোঝা গেল কিনা বলো? বুঝতে পেরেছো কেন তুমি এবং শব্দটা ব্যবহার করেছো? তাহলে দুটাকেই সত্য হতে হবে। শ্যামকেও স্কুলে যেতে হবে, রহিমকেও স্কুলে যেতে হবে, তাহলে গিয়ে তোমার পুরা বচনটা কি হবে? সত্য হবে। এইবার মনে করো দ্বিতীয়ত বলা হলো শ্যাম স্কুলে যাবে, রহিম স্কুলে যাবে না। তাহলে তোমার কথাটা কি ঠিক? ঠিক নয়। তুমি তো এরকম বলনি, তুমি বলেছো দুজনেই যাবে, কিন্তু একজন গেল না, হলো না। তার মানে পুরো বচনটা কি হয়ে যাবে? তাহলে মিথ্যা হয়ে যাবে।
আবার ধরো এখানে বলা হলো শ্যাম স্কুলে যাবে না, কিন্তু কে যাবে? রহিম স্কুলে যাবে। তোমার কথা রেখে ঠিক আছে? আবারও মিথ্যা হবে পুরো বচনটা। আবার মনে করো বলা হলো শ্যাম স্কুলে যাবে না আর রহিমও যাবে না। তোমার কথাটা কি ঠিক? তোমার বাক্য ঠিক? তুমি তো বলেছো দুজনে যাবে আর দুজনেই যাবে না, তো কেমন করে ঠিক হলো? তোমার নিজের কথাতে ঠিক থাকো। তুমি কি তাই বলেছিলে যে দুজনেই যাবে না? দুজনেই যাবে বলেছো আর এখন দুজনেই যাবে না, তুমি কেমন করে ঠিক হলা? তাহলে বচনটা মিথ্যা। ঠিক আছে, বচনটা কি হয়ে গেল? মিথ্যা। তাহলে দেখো আমরা কি বলবো যে একটি, এগুলোকে বলা হয় সংযোগী। এটা একটা সংযোগী, এটা একটা সংযোগী। যদি দেখা যায় দুটি সংযোগী সত্য, তাহলে সংযোগিক বচন সত্য। দেখা গেল একটি সংযোগী সত্য, একটি সংযোগী মিথ্যা, সংযোগিক বচনটি মিথ্যা। দেখা গেল একটি সংযোগী মিথ্যা, অপর সংযোগী সত্য, সংযোগিক বচনটি মিথ্যা। দেখা গেল দুটি সংযোগী বচন মিথ্যা, সংযোগিক বচনটি মিথ্যা। বুঝতে পেরেছ? এই তো পেরেছ। মুখ খুলছ মানে বুঝতে পেরেছ। ঠিক আছে, মুখ খুলবা। আচ্ছা, এটাকে আমরা এবার সারণীর সাহায্য করি, সত্য সারণী দিয়ে। তাহলে সত্য আমরা এখন পর্যন্ত কি বার করলাম? ট্রুথ ভ্যালুজ বার করেছি, কিন্তু সত্য সারণীর সাহায্যে বার করিনি এখনো। তাহলে সত্য সারণীর সাহায্যে বার করার জন্য আমরা আগের দিন সারণীর কথা বলেছিলাম। সত্য সারণীটা কিভাবে করছি দেখো। সত্য সারণীর ক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে বর্ণ কটা আছে, কটা বর্ণ আছে। ধরো তোমাকে বললো শুধুমাত্র ধরো পি পি আছে, নট পি আছে, তাহলে বর্ণ কটা আছে? একটা আছে। বর্ণ কটা আছে? একটা। যদি একটা হয় তাহলে সারি দাঁড়াবে দুটা। তাহলে কি হলো? ইজ ইকুয়াল টু 2 গুণিত 1, তাই না? তাহলে 2 একে 2 সারি। এবার মনে করো এখানে বলছে পি ভেল কিউ কটা আছে? দুইটা আছে। তাহলে দুইটা যদি আছে তাহলে কি হবে? 2 গুণিত 2। মনে করো বলল পি ডট কিউ ভেল আর কটা আছে? তিনটা আছে। তাহলে 3 বার এ করো, আটে চলে গেল। তাহলে এইভাবে সারি হবে, উপর নিচের সারিটা এর উপর ভিত্তি করে হবে। তাহলে আমরা যখন তোমার এটা করছি সংযৌগিক বচন, তাহলে সংযৌগিক বচনের ক্ষেত্রে আমরা পাবো দুইটি বর্ণ। কটা বর্ণ পাবো? দুটি বর্ণ। তাহলে দুটি বর্ণ আমরা এখানে নিচ্ছি। এখানে দেখো দুটি বর্ণ মানে পুরো বচনটাকে যখন করব পি আর কিউ দিয়ে করব। যৌগিক বচনের ক্ষেত্রে পি কিউ ব্যবহার করব। তাহলে পি কিউ যদি ব্যবহার করি তাহলে এখানে দেখো এটা হচ্ছে পি ডট কিউ। ঠিক আছে, পি ডট কিউ। তার মানে এই ছোট্ট কথাটিতে আমরা কি পেয়ে গেছি জানো তো? আগেরটা পেয়ে গেছি। আর এটা মানে কি? শ্যাম স্কুলে যাবে এবং রহিম স্কুলে যাবে। সংক্ষেপে প্রতিকায়িত করে কি পেয়েছি? পি ডট কিউ। পি ডট কিউ পেয়েছি। এবার পি ডট কিউ কে বার করার জন্য আমরা অঙ্গবচনের প্রতীক কটা আছে? দুটো, একটা পি একটা কিউ। তাহলে সারি কটা হবে? 4টা। এবার এই পির এটা হলো টোটাল বচনটা। তাহলে টোটাল বচনটাকে বার করতে গেলে তার অঙ্গ বাক্যের সত্য মূল্য বার করব। তাহলে তার অঙ্গ বাক্য হচ্ছে পি আর কিউ। তাহলে অঙ্গ বাক্যগুলিকে এদিকে নিব আমরা। তাহলে এখানে নিলাম পি, এখানে নিলাম কিউ।
তাহলে অঙ্গবাক্য বেরিয়ে গেল, ঠিক আছে, অঙ্গবাক্য বেরোলো। তাহলে অঙ্গবাক্য বেরোলো, তো এইবার আমরা কটা টি কটা এফ নিব। নিয়ম হচ্ছে যেটা দিয়ে শুরু করব, পি দিয়ে শুরু করছি, তারপরে কি হয়ে যাব, তাহলে যেটা দিয়ে শুরু করব সেখানে যতগুলি সারি হবে তার অর্ধেকটি টি অর্ধেকটি এফ, বুঝলেন? যেটা দিয়ে শুরু করব সেটাতে অর্ধেকটি অর্ধেক এফ। তাহলে আমরা যদি পি দিয়ে শুরু করি তাহলে সারি হবে 4টা, তাহলে 2টা টি 2টা এফ। তাহলে আমরা পি এর নিচে কটা নিলাম, 2টা টি 2টা এফ নিলাম, ঠিক আছে, এই নিয়ে নাও, ঠিক আছে। তারপরে হাফ হাফ কমে যাবে। তাহলে এখন আমরা কি করছি, একটা টি একটা এফ হলো। আর এই সংযোগিক যে বচনটা, এর সত্য মূল্য আমরা বার করব। এই সত্য মূল্য নির্ভর করবে অঙ্গবাক্যের উপর, অঙ্গবচনের উপর নির্ভর করবে। আর এই যে দুটো আমরা পেলাম যার সাহায্যে আমরা সত্য মূল্য বার করব, এটাকে বলে নিবেশন দৃষ্টান্ত। এটার নাম কি, নিবেশন দৃষ্টান্ত। হ্যাঁ, নিবেশন দৃষ্টান্ত। আর এইটা হলো রেজাল্ট, এটা হলো ফল স্তম্ভ, ফল স্তম্ভ। বুঝতে অসুবিধা নেই। এটাকে ইংরেজি হলো গাইড কলাম, আর ওটা হলো রেজাল্ট কলাম। বুঝতে পেরেছ? এইবার খুব সহজেই পেয়ে গেছ। আমরা কি বলেছিলাম, দুটিকেই সত্য হতে হবে, তাহলে পুরো বচনটা সত্য হবে, বাদ বাকি কি হবে, সর্বক্ষেত্রে মিথ্যা হয়ে যাবে। তো তোমরাই বলো কোথায় কোথায় আমি টি বসাবো, কোথায় বসাবো। প্রথমে কি বসবে, টি বসবে, এফ বসবে, এফ বসবে। বাহ, দারুণ তো, বুঝে গেছো তোমরাই। তাহলে সংযোগিক বচনের ক্ষেত্রে আমরা যদি বলি টি এ টি এ টি, বাকি সব এফ, আগো কেমন হয়, টি এ টি এ টি, বাকি সব এফ, সহজে কাজ হবে না? সহজ হবে। কাজ করে এটা নিয়ে নিয়েছ, তুলে নিয়েছ? তাহলে সংযোগী বচন কমপ্লিট। তাহলে সংযোগিক বচনের তোমার ট্রুথ ভ্যালু পেয়ে গেল, এবং সত্য সারণী কি করে করতে হবে, সত্য সারণীর সাহায্যেও তোমরা ফল স্তম্ভটা পেয়ে গেছো, যে কখন তোমার কি হচ্ছে, টি হচ্ছে, কখন তোমার এফ হচ্ছে, অলরেডি পেয়ে গেছো। এইবার ডিসজাংটিভ প্রপোজিশন, বৈকল্পিক বচনে যাব, ঠিক আছে। এবার আমরা কোথায় যাচ্ছি, বৈকল্পিক বচন। তাহলে বৈকল্পিক বচন তোমরা জানো, বলো তো, যে যৌগিক বচন হয় অথবা তার অনুরূপ শব্দ দ্বারা যুক্ত হয় তাকে কি বলা হয়, বৈকল্পিক বচন। মনে আছে, আগে তো পড়েছো। তাহলে হয় অথবা দিয়ে বা অনুরূপ শব্দ দিয়ে যখন কোনো যৌগিক বচন যুক্ত, যখন কোনো বচনকে যৌগিক করা হবে বা যুক্ত বচন করা হবে, তখন তাকে আমরা বলবো কি, বৈকল্পিক বচন। যেমন ধরো, একই বাবা আসবে অথবা অথবা মা আসবে, হয় বাবা আসবে অথবা মা আসবে, হয় শ্যামল স্কুলে যাবে নতুবা রহিম স্কুলে যাবে, এরকমটা পেলা। তাহলে হয় অথবা এখানে ঢুকে যাচ্ছে। তাহলে হয় অথবা ঢুকে গেলে, হয় অথবা আবার দুরকম আছে জানো তো, একটা সবল অর্থ, একটা দুর্বল অর্থ। তাহলে সবল অর্থ আর দুর্বল অর্থে কি কি ছিল, একটা বিসংবাদী, একটা অবিসংবাদী, একটা বিসংবাদী, একটা অবিসংবাদী। তাহলে অবিসংবাদী কোনটা, অথবা শব্দটি যদি দুর্বল অর্থে ব্যবহৃত হয়, মানে অথবা শব্দটি যদি
এমন দুটি বিকল্পকে যুক্ত করে যে দুটি বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে, একই সঙ্গে মিথ্যা হতে পারে। তখন এখানে অথবাটা অবিসংবাদী অর্থে ব্যবহৃত হবে। একটা উদাহরণ দিই নাকি, ধরো শ্যামল বাবু পণ্ডিত অথবা গরিব। হ্যাঁ গো, শ্যামল বাবু পণ্ডিত অথবা গরিব, এটা কোন অর্থে? বৈকল্পিক তো বটে, সবল না দুর্বল, বিসংবাদী না অবিসংবাদী? অবিসংবাদী। কেন অবিসংবাদী বলতো? একই সঙ্গে দুটো সত্য হতে পারবে না। শ্যামল বাবু পণ্ডিত মানুষ, টাকা নেই, গরিব, তাহলে গরিব হয়ে গেল। তাহলে দুটি একসাথে হতে পারবে না। একটা পণ্ডিত মানুষকে একসাথে গরিব আর পণ্ডিত দুটো হতে পারবে না। আচ্ছা, কোন মূর্খ মানুষ একসাথে মূর্খ প্লাস ধনী হতে পারবে না, টাকাওয়ালা হতে পারবে না? পারবে। তাহলে কেউ যদি বলো যে অমুক বাবু মূর্খ এবং ধনী, এবং বলছে মূর্খ অথবা ধনী, দুটি একসাথে হতে পারে। দুটি যখন একসাথে হতে পারবে তখন সেটাকে কি বলা হবে? অবিসংবাদী বৈকল্পিক বচন। আর বিসংবাদী কোনটা? যখন একই সাথে সত্য হতে পারবে না দুটি বিকল্প যখন একই সাথে সত্য হতে কোনো মতেই পারবে না, তখন যে অথবা শব্দটি সেটা কোন অর্থে ব্যবহৃত হবে? বিসংবাদী অর্থে ব্যবহৃত হবে, বা ওই বচনটাকে বলা হবে বিসংবাদী বচন। একটা উদাহরণ দিই নাও। বললাম রহিম জীবিত অথবা মৃত, তাই তো? আচ্ছা বলো তো, রহিম যদি জীবিত হয় তো রহিম কি মরেছে? আর রহিম যদি মরে যায় তাহলে কি জীবিত আছে? একটা হয়। দুটি বিকল্প কি একই সাথে সত্য হওয়ার চান্স আছে? নেই। তাহলে এটাকে কি বলবো আমরা? কোন অর্থে ব্যবহৃত হবে? বিসংবাদী। তোমরা ভুলবে না তো? বিসংবাদী অবিসংবাদী আর ভুলছো না। এইবার আমরা এর সত্য মূল্য বার করি, ঠিক আছে? লিখছো উদাহরণ? তাহলে এক কাজ করো, এখানে লিখে দাও অবিসংবাদী, এই উদাহরণে লিখে দাও অবিসংবাদী, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়ে গেল। আচ্ছা, এবার সত্য মূল্য বার করি। দেখো, সত্য মূল্য বার করার সময় একটা জিনিস বলো, হয় অথবা। আমি একটা ঘরের উদাহরণ দিই তোমাদের। মনে করো বাবা আসবে অথবা মা আসবে, ঠিক আছে? তাহলে কটা বিকল্প এখানে? দুটো বিকল্প। একটা বাবা আসবে বিকল্প, একটা মা আসবে বিকল্প, এটা যুক্ত করেছে অথবা শব্দ দিয়ে। এখানে হয় বাবা আসবে লিখতে পারো, তাহলে হয় অথবা দিয়ে যুক্ত করা হয়েছে, তার মানে বৈকল্পিক বচন। এটা বুঝে গেছো? তাহলে বৈকল্পিক বচনটা কখন সত্য হয়, কখন মিথ্যা হয়? সহজ সরল ভাষায় বোঝো। তুমি মনে করো বাইরে আছো, এখানে আছো, তুমি আমাদের সকলের সামনে বললা যে বাবা না হয় মা একজন আসছে দেখা করতে, বললা। বাবা না হয় মা, দুজনের মধ্যে একজন আসছে। তোমার কথাটার মানে তাই তো? বচনটার মানে এটাই হলো যে দুজনের মধ্যে একজন না একজন আসছে। তাহলে একজন না একজন এলেই কি তোমার কথা সত্য হবে না? হবে। ধরো বাবা এলো, মা এলো, ঠিক না ভুল? সত্য হবে। মনে করো বাবা এলো, মা এলো না, তাও ঠিক কি? তাও ঠিক। মনে করো বাবা এলো না, মা এলো, তাও ঠিক। বাবাও এলো না, মাও এলো না, ঠিক? তাও ঠিক। ঠিক না? তাহলে আমি যদি বলি যে দুটি বিকল্প মিথ্যা হলে বৈকল্পিক বচন মিথ্যা হয়, বাদ বাকি সর্বক্ষেত্রে সত্য হয়। তাহলে সংযোগীকে কি পেয়েছি? দুটি সংযোগী সত্য হলে সংযোগী বচন সত্য হয়, বাদ বাকি মিথ্যা হয়।
বৈকল্পিকের ক্ষেত্রে বললাম দুটি বিকল্প বা দুটি অঙ্গ বাক্য মিথ্যা হলে বৈকল্পিক বচন মিথ্যা হয়, বাদ বাকি সর্বক্ষেত্রে কি হয়? সত্য হয়। তাহলে আমরা ফটাফট একটা সত্য সারণী বানিয়ে ফেলি, তাই তো? তো তোমরা জেনে গেছো কিভাবে বানাতে হয়, তোমরা নিজে বানিয়ে ফেলো। তবু আমি একটু দেখিয়ে দিই নাকি? আচ্ছা, তাহলে অঙ্গ বচন পি কিউ, পি ভেল কিউ, আচ্ছা টি টি এফ, এফ টি, এফ টি এফ, আচ্ছা এফ বাকি টি হয়েছে। দেখো কত তাড়াতাড়ি করে দিলাম। তোমার নিজে নিজে করতে পারছো তখন। হয়ে গেছে কমপ্লিট। আচ্ছা, তাহলে দেখো তোমরা তিনটা কিন্তু অলরেডি পেয়ে গেছো। হ্যাঁ, খামাখায় মুখ গোমড়া করে লাভ নাই যে পারবো কি পারবো না, ভয়ের কিছু কারণ নেই। কি কি পেরে গেছো তোমরা? নেতিবাচক বচন পারছো, হ্যাঁ, সত্যমূল্য পারছো, এবং নেতিবাচক বচনের তোমরা সারণী করতে পারছো, সংযোগী বচন তোমরা সত্যমূল্য পারছো, সারণী করতে পারছো, বৈকল্পিক বচন তোমরা সত্যমূল্য করতে পারছো, সারণী করতে পারছো। এবার রইল প্রাকল্পিক বচনটাকে প্রতীকী যুক্তি বিজ্ঞানে বলা হচ্ছে বস্তুগত সংশ্লেষ, সংশ্লেষমূলক বচন। তাহলে সেইটা কি এখানে একটু আমরা আলোচনা করে নিই। দেখো আমি একটা প্রাকল্পিক বচন আগে লিখছি, দিয়ে তোমাদেরকে সহজ করে দেখাই। ধরো তোমাকে বলল যদি এটি, যদি ভীষ্ম চিরকুমার হন তাহলে তিনি অবিবাহিত। আচ্ছা, এখানে কথাটা দেখো, বলছি যদি ভীষ্ম চিরকুমার হন তাহলে ভীষ্ম অবিবাহিত হয়েছে, তাহলে ভীষ্ম অবিবাহিত। এখানে দেখো যদির পরে একটা অংশ, তাহলে পরে একটা অংশ আছে। আচ্ছা, যদির পরে হচ্ছে ভীষ্ম চিরকুমার, এটাকে আমরা পি দিয়ে চিহ্নিত করব, আর তাহলের পরে তিনি অবিবাহিত, এটাকে আমরা কিউ দিয়ে চিহ্নিত করব। এই পি এর নাম হচ্ছে পূর্বক, ঠিক আছে, আর কিউ হলো অনুক, জানো তো? হ্যাঁ, জানো। এখানে বলা হচ্ছে এই বচনটা থেকে বলা হচ্ছে ইমপ্লিকেটিভ প্রপোজিশন, ঠিক আছে? ইমপ্লিকেটিভ প্রপোজিশন মানে সংশ্লেষমূলক বচন। কিরকম করে সংশ্লেষমূলক বচন? বলা হচ্ছে পূর্বকের মধ্যেই যেন অনুক লুকিয়ে আছে, পূর্বকের মধ্যেই অনুক লুকিয়ে আছে। একটু দেখাচ্ছি, তোমার একটু তাড়াতাড়ি করো, আমি এখানে দেখাই। এখানে পূর্বকে বলছে চিরকুমার। আচ্ছা, চিরকুমারের মধ্যে অবিবাহিত বিষয়টা ঢুকে নাই? ঢুকে আছে। তাহলে পি থেকেই যেন কিউ নিঃসরিত হচ্ছে, পি এর সাথে কিউ এর যেন একটা এমন সম্বন্ধ আছে যেটা প্রসক্তি সম্বন্ধ আছে। এক ক্ষেত্রে বচনটাকেই বলা হচ্ছে ইমপ্লিকেটিভ প্রপোজিশন বা সংশ্লেষমূলক বচন, যেখানে পূর্বক থেকে অনুক বিশ্লেষিত হয়, বেরিয়ে আসছে। কিন্তু সর্বক্ষেত্রে সেটা নয়। একটি বচনের কথা বলা হচ্ছে, সেটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন, যেটা এবার 12 এর সিলেবাসে ঢুকেছে। সেটা হচ্ছে বস্তুগত সংশ্লেষ। কিরকম বস্তুগত সংশ্লেষ আমি তোমাদের একটা উদাহরণের সাহায্যে দেখাই। ধরো বলা হলো, কারোর নাম করি নাকি, এগুলোতে না থাকে এরকম। হ্যাঁ, ধরো বললাম যদি সুমন, তোর নাম হলো নাকি,
পাশ করে তাহলে আমি হনুমানের মেশো। বুঝছে? তাহলে যদি সুমন পাশ করে তবে আমি হনুমানের মেশো। তাহলে এটা পূর্ব কোনটা? সুমনের পাস করা। আর হনুমানের মেশো আলাদা। তাহলে এই হনুমানের মেশো অনুগ। তাহলে অনুগ আর পূর্বকে থেকে কোনো সম্বন্ধ আছে? কিছুই সম্বন্ধ নেই। আগে যেমন সম্বন্ধ পেলা যে চিরকুমার তো অবিবাহিত, তো ও যেন বিশ্লেষিত করছে কাকে? মানে ওখান থেকে পূর্ব থেকে অনুগ বেরিয়ে আসছে। এখানে কি পূর্ব থেকে অনুগটা বেরিয়ে আসছে? বেরিয়ে আসে না, বরং পূর্বকে তোমার অস্বীকার করার একটা কৌশল, পূর্বকে অস্বীকার করার একটা কৌশল করা হয়েছে। হাস্যরসাত্মক ভাবে কৌতুক করে পূর্বকে আমি কি করছি? বা অস্বীকার করছি। তাহলে পূর্বকে অস্বীকার করছি কৌতুকের সাহায্যে। যদি দেখা যায় যে পূর্বকের সাথে অনুগের কোন রকমের প্রসক্তি বা সংশ্লেষমূলক সম্পর্ক নেই, বরং অনুগ পূর্বককে জোরপূর্বক কৌতুক বসে অস্বীকার করছে, এক্ষেত্রে পূর্ব অনুগের যে সম্পর্ক সেটা হলো বস্তুগত সংশ্লেষ। বুঝেছ? বস্তুগত সংশ্লেষ। এক্ষেত্রে তার আকারটা কি হবে? বস্তুগত সংশ্লেষকে আমরা কিভাবে দেখাবো? বস্তুগত সংশ্লেষকে আমরা দেখাবো পি হর্ষু কিউ। পি হর্ষু কিউ। এখানে আর একটা ভালো জিনিস দেখো, এখানে হনুমানের মেশো কোনোদিনও সত্য নয়। হনুমানের মেশো হওয়াটা কি সত্য? সত্য নয়। তাহলে হনুমানের মেশো যদি সত্য না হয়, তাহলে সুমন পাশ করবে এটাও সত্য নয়। তার মানে এটাও কি হলো? মিথ্যা। তাহলে বচনটি পুরোপুরি মিথ্যা হয়ে যাচ্ছে। বচনটি পুরোপুরি কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। তাহলে এখানে যেটা পাওয়া গেল যে পূর্বক যদি সত্য হয় আর অনুগ মিথ্যা হয়, তো অনুগ একাই মরবে না, পুরো বচন নিয়ে মরবে। কথা বুঝতে পেরেছো? পূর্বক সত্য অনুগ মিথ্যা হলে অনুগ একাই মরবে না, অনুগ পূর্বককে নিয়েই মরবে, পুরো বচন নিয়ে মরবে। মানে পুরো বচনটা মিথ্যা হয়ে যাবে। এটা খেয়াল রাখো কিন্তু। পূর্বক যদি সত্য হয়, অনুগ যদি মিথ্যা হয়, তাহলে অনুগ একা মরবে না, পুরো বচনটাই মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে? বাদ বাকি সব ঠিক আছে। তাহলে করতে লাগো সত্য সারণী। পুরো বচন মিথ্যা আর বাদ বাকি সত্য। তাহলে সব কটাই বলো তো, সংযোগিকের ক্ষেত্রে টি এ টি এ টি, বাকি সব এফ। বৈকল্পিকে কি হলো? এফ এ এফ এ, বাকি সব টি। আর এখানে কি হলো? আগে টি পরে এফ, এফ বাকি সব টি। কত মজা হয়েছে? তাহলে এটা হলো। আর একটা থাকলো, আরে খেলা আছে না? শেষ করবো? শেষই করবো। হ্যাঁ, শেষ করবি। আচ্ছা, এর পরের যেটা আছে তার নাম হলো বস্তুগত সমমানতা। এর পরেরটা বস্তুগত সমমানতা। তোমরা জেনেছো যদি এবং কেবল যদি দিয়ে যদি কোনো বচন যুক্ত হয়ে যৌগিক বচন গঠিত হয়, তাহলে সেটার নাম কি? সেটাই হলো বস্তুগত সমমানতা বা দ্বিপ্রাকল্পিক বচন বা দ্বিপ্রাকল্পিক বচন। ঠিক আছে? দ্বিপ্রাকল্পিক বচনের ক্ষেত্রে
দুটি প্রকল্প সমান হতে হবে, দুটি প্রকল্প বস্তুগতভাবে সমান হতে হবে। সমান হতে হবে, সমান হতে হবে মানে তোমার দুটি দৃষ্টান্তে যে পূর্বকল্প আছে এবং অনুকল্প আছে, ধরো দুটি যদি টি হয় তাহলে পুরো বচনটি টি হবে, দুটি যদি এফ হয় তাহলে পুরো বচনটি এফ হবে। মানে দুটি উপাদান বচন, যে উপাদান বচন নিয়ে দ্বিপ্রাকল্পিক বচন গঠিত হয়, দুটি উপাদান বস্তুগতভাবে সমান হলে পুরো বচনটি সত্য, দুটি বচন বস্তুগতভাবে মিথ্যা হলেও তারা সমান, সুতরাং তোমার ওই দ্বিপ্রাকল্পিক বচনটি আবারও সত্য হবে। মোট কথা টি এ টি হবে, এফ এও টি হবে, আর বাদ বাকি ক্ষেত্রে হয়ে যাবে এফ। সহজে আমরা সত্য সারণীটা করি। পি ট্রিপল বার কিউ, পি কিউ, টি টি এফ এফ, টি এফ টি এফ, টি এ টি, এফ টি, বাকি সব এফ।